Hey there, this is Jareen Khan. একটা গল্প শুনবেন? শৌখিন ভূত। রাতের আধারে ঝুম বৃষ্টিতে তারানাথ তান্ত্রিকের অডিও স্টোরি প্লে করে সবেমাত্র চোখ বুজেছি। এমন সময় দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখি প্রায় আধ ভেজা হয়ে ছাতা মাথায় রফিক এসে হাজির। ভেতরে ঢুকে মাথার পানি ঝরাতে ঝরাতে সে জিজ্ঞাসা করল, কি করছিলে এতক্ষণ? আমি তোয়ালেটা রফিকের দিকে এগিয়ে দিয়ে বললাম, তারানাথ তান্ত্রিকের অডিও স্টোরি শোনা তোড়জোড় করছিলাম। জানো তো বৃষ্টির সময় শুনতে কেমন লাগে। আমার মতো রফিকও অদ্ভুত আর অতিপ্রাকৃত বিষয়ে বই পড়ে। বৃষ্টির সময় এইসব গল্প পড়তে বা শুনতে কেমন লাগে তার রফিককে নতুন করে বলার কিছু নেই। রফিক তোয়ালে দিয়ে শরীরের পানি মুছতে মুছতে বলল, তা জানি বই কি, কিন্তু এমন অসময়ে বৃষ্টি এলে ভালো লাগে বলো? বর্ষা শেষ হয়েছে অনেক আগেই। এখন হেমন্তের মাঝামাঝি সময়। এই সময়টায় সাধারণত বৃষ্টি হওয়ার কথা না, কিন্তু ইদানিং হঠাৎ করেই আকাশ মেঘলা হয়ে বৃষ্টি শুরু হয়ে যায়। গ্রামাঞ্চলে হওয়ায় রাতের বেলা খুব একটা বেশি মানুষ বাইরে থাকে না। এই রাতের বেলা বৃষ্টির মধ্য দিয়ে রফিক কেন এসেছে বুঝতে পারলাম না। তাকে জিজ্ঞেস করতেই একগাল হেসে সে বলল, হা হা হা, বেশ অবাক হয়েছে বুঝি? অবশ্য হওয়ারই কথা। এই রাতের বেলা, তাও আবার আধ ভেজা হয়ে তোমার কাছে এসেছি কি না সে যাই হোক, তোমাকে একটা খবর দিতে এলাম। খবর? হ্যাঁ, আমাদের গ্রামের দক্ষিণ পাশে যে বাড়িটা এতদিন খালি পড়েছিল, সেটাই একজন মধ্যবয়স্ক লোক এসেছে। শুনেছি এতদিন দেশের বাইরে ছিল। অতিপ্রাকৃত আর অদ্ভুত ঘটনা নিয়ে গবেষণা করতেন। কতদিন হলো এসেছে? এই দিন দুয়েক হবে। আমি আজ সকালে হাঁটতে গিয়ে ভদ্রলোকের সাথে পরিচিত হয়ে এলাম। বেশ ইন্টারেস্টিং একজন মানুষ। এদিক দিয়ে বাড়ি ফিরছিলাম, তাই ভাবলাম তোমাকেও খবরটা দিয়ে যাই। খানিক বাদে বৃষ্টি কমে এলো। রফিক ছাতা মাথায় বেরিয়ে পড়তেই আমি পুনরায় তারানাথ তান্ত্রিকের গল্প শুনতে লাগলাম। পরদিন সকালবেলা আমি আর রফিক একসাথে হেঁটে বাজার থেকে ফিরছিলাম। এমন সময় ভদ্রলোকের সাথে দেখা। রফিক ভদ্রলোককে দেখিয়ে বলল, ইনি সেই গবেষক যার কথা তোমাকে গতকাল রাতে বলেছিলাম। ভদ্রলোক মিষ্টি একটা হাসি দিয়ে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, হ্যালো ইয়াং ম্যান, আমি প্রফেসর সেলিম। গত রাতে রফিকের মুখে গবেষক বিষয়টা শুনে মনে মনে করেছিলাম, লোকটা নির্ঘাত রসকসহীন কাঠখোট্টা টাইপের একজন ব্যক্তি। চোখে ভারী চশমা আর কুচকানো কপাল নিয়ে এটা ওটা গবেষণা করে চলেন। কিন্তু প্রথম দেখাতেই আমার সব ধারণা উবে গেল। প্রফেসর সেলিমের মতো মধ্যবয়সী সুদর্শন পুরুষ আমি খুব কমই দেখেছি। লম্বা আর পেটানো শরীর দেখে বোঝাই যায় একসময় পরিশ্রম করতেন। চোখে এখনো চশমা ওঠেনি, আর চুলও নিকষ কালো। সব মিলিয়ে দেখে বোঝাই যায় না উনি একজন গবেষক। প্রফেসর সেলিমের দিকে হাত বাড়িয়ে পরিচিত হয়ে নিলাম। টুকটাক কিছু কথা বলে সন্ধ্যায় ওনার বাড়ি যাওয়ার দাওয়াত দিয়ে চলে গেলেন। সন্ধ্যায় আবার বৃষ্টি নেমে এলো। দরজার পাশে বসে কানে হেডফোন গুঁজে গান শুনছিলাম। এমন সময় ছাতা মাথায় রফিক এসে উপস্থিত। তার চোখ দুটো চকচক করছে, কেমন যেন উচ্ছ্বাসিত হয়ে আছে। তা দেখে আমি বললাম, আজ বড় খুশি খুশি লাগছে যে? রফিক বলল, লাগবে না? তারানাথ তান্ত্রিকের কাছ থেকে লেখক আর কিশোরী যেমন বিচিত্র সব গল্প শুনতো, আমরাও তেমন প্রফেসর সেলিমের কাছ থেকে বিচিত্রতার অভিজ্ঞতা শুনতে যাচ্ছি। ভাবা যায় গল্পের ব্যাপারটা বাস্তবেও ঘটে যাবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি তারানাথ তান্ত্রিক সিরিজের গল্পে লেখক আর কিশোরী দুজন মিলে তারানাথ তান্ত্রিকের কাছ থেকে বিচিত্র সব অভিজ্ঞতার কথা শুনে। অদ্ভুত আর অতিপ্রাকৃত ব্যাপারগুলো তারানাথ তান্ত্রিক গল্পের ছলে উপস্থাপন করে। প্রফেসর সেলিমও তারানাথ তান্ত্রিকের মতো বিচিত্র অভিজ্ঞতা আমাদের শোনাবেন, এমন ভেবেই রফিক উত্তেজিত হয়ে আছে। আমরা প্রায় আধ ভেজে অবস্থায় প্রফেসর সেলিমের বাড়ি পৌঁছালাম। ছাতা মাথায় রফিককে সাথে নিয়ে বের হতেই বৃষ্টির প্রকোপ বেড়ে দ্বিগুণ হয়ে গেল। মাথার উপরের পানিটুকু ছাতা আটকাতে পারলেও নিচ থেকে আসা পানির ঝাপটা আমাদের ভিজিয়ে দিল। একটি হারিকেন জ্বালিয়ে তার পাশে বসেই বই পড়ছিলেন প্রফেসর সেলিম। আমরা ঘরে ঢুকতেই বই রেখে উনি লাইটের সুইচ দিলেন।
বিদ্যুৎ থাকা সত্ত্বেও লাইট অফ করে হারিকেনের আলোয় উনি কেন বই পড়ছিলেন তা বুঝতে পারলাম না। আমার মনের ভাব বুঝতে পেরে উনি বললেন, ইয়ে মানে, তোমাদের কাছে বিষয়টা অদ্ভুত লাগতে পারে। লাইট অফ করে কেউ যদি হারিকেন জ্বালিয়ে বই পড়ে তাহলে অদ্ভুত লাগারই কথা। কেউ কেউ তো আবার পাগলও ভেবে বসতে পারে। সে যাই হোক, আসলে হারিকেনের আলো আঁধারিতে বই পড়ার অন্যরকম একটা মজা রয়েছে, যা এই ইলেকট্রিক লাইটের চোখ ধাঁধানো আলোয় পাওয়া যায় না। আরে, তোমরা যে পুরো ভিজে গিয়েছো, দাঁড়াও আমি এক্ষুনি আসছি। প্রফেসর সেলিম উঠে গিয়ে একটি তোয়ালে নিয়ে এলেন। আমরা শরীর মুছে পাশে থাকা দুটো চেয়ারে বসলাম। ঘরে আসবাবপত্র বলতে তেমন কিছুই নেই। দক্ষিণের জানালার পাশে একটি আরাম কেদারা রাখা, আর তার সামনে দূরে দুটো চেয়ার রাখা। এর খানিকটা সামনে একটি টেবিল, আর শোয়ার জন্য একটা খাট। ভেতরের রুমেও বইপত্র ছাড়া তেমন কিছু নেই, যা আমি পরে দেখেছিলাম। প্রফেসর সেলিম আরাম কেদারায় বসতে বসতে বললেন, আজ তোমরা প্রথম এলে, অথচ ঘরে কিছুই নেই যে তোমাদের খেতে দিব। বাজারে অবশ্য গিয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে কিছুই আনতে পারিনি। আমি বললাম, ও ঠিক আছে, আপনি আমাদের গ্রামে এসেছেন, এই তো অনেক। তা কতদিন থাকবেন এখানে? তা বলা মুশকিল, তবে অন্তত মাস ছয়েক তো আছি। আসলে একটা গবেষণার কাজে এখানে আসা। ঘর অন্ধকার করে হারিকেনের আলোয় বই পড়ার অভ্যাস কতদিন? তা অনেক আগে থেকেই। আসলে আমি বেশিরভাগ সময় প্রত্যন্ত অঞ্চলে থাকি কিনা, সেই সব অঞ্চলে ইলেকট্রিসিটি থাকে না, তাই হারিকেনের আলোতেই পড়তে হয়। রফিক চুপচাপ আমাদের কথা শুনছিল। হঠাৎ সে প্রফেসর সেলিমকে প্রশ্ন করে বসল, আচ্ছা প্রফেসর, আপনি কখনো ভূত দেখেছেন? রফিকের প্রশ্ন শুনে প্রফেসর সেলিমের কোনো ভাবান্তর হলো না। স্বাভাবিক কণ্ঠেই তিনি বললেন, এইসব অতিপ্রাকৃত আর ভূতপ্রেত নিয়েই তো আমার কারবার। তো অনেক সময় অনেক বিচিত্র অভিজ্ঞতা আমার হয়েছে বটে। তাহলে বরং আজ একটা গল্প শোনান। প্রথম এসেছি বলে কিছু খাওয়াতে না পারলেও অন্তত মনের খোরাকটা তো পাওয়া হবে। আইডিয়াটা কিন্তু মন্দ নয়, কি বলো ইয়াংম্যান? আমার দিকে তাকিয়ে বললেন প্রফেসর। আমি উত্তরে বললাম, খারাপ না বই কি, তার উপর বৃষ্টিও হচ্ছে, এ সময়টাই ভূতের গল্প বেশ জমবে আবার। প্রফেসর সেলিম আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে বললেন, তাহলে আজ তোমাদের শৌখিন ভূতের গল্প শোনাই। প্রফেসরের মুখে শৌখিন ভূতের কথা শুনে আমি আর রফিক অবাক হয়ে দুজন দুজনের দিকে তাকালাম। লোকমুখে অনেক বিশ্রী আর খারাপ ভূতের ঘটনা শুনেছি, কিন্তু কখনো শৌখিন ভূতের কথা শুনিনি। রফিক খানিকটা ঠাট্টার সুরে বলল, বলেন কি প্রফেসর, শৌখিন ভূত শখ করে সাজগোজ করতো নাকি? প্রফেসর বললেন, খানিকটা ওই রকমই, তবে গল্প না শোনা পর্যন্ত পুরোপুরি ধারণা করতে পারবে না। শুনতে খানিকটা অদ্ভুত লাগলেও ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। প্রফেসর লোকটা বেশ ইন্টারেস্টিং। অদ্ভুত এক কথা বলে প্রথমেই শ্রোতাদের হতভম্ব করে দিতে পারেন। প্রফেসর আরাম কেদারা ছেড়ে পাশের ঘরে চলে গেলেন। কিছুক্ষণ বাদে হাতে একটি জ্বলন্ত সিগারেট নিয়ে ফিরে এলেন। পুনরায় আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে বললেন, সিগারেট খাওয়াটা আমার বেশ পুরনো অভ্যাস, ইদানিং কমিয়ে দিয়েছি, বয়স হচ্ছে, বলা তো যায় না কখন কি হয়। যাই হোক, তোমরা কেউ নিবে? আমি কিংবা রফিক কেউই ধূমপান না করায় প্রফেসরকে মাথা নাড়িয়ে না করে দিলাম। বাইরে বিদ্যুৎ চমকানোর সাথে বৃষ্টিও বেড়েছে। টিনের চালে বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ে শব্দ হচ্ছে। হালকা বাতাস শুরু হতেই বিদ্যুৎ চলে গেল। লাইট নিভে যাওয়ায় গুমোট অন্ধকার হয়ে এলো ঘরটা। প্রফেসর সেলিমের সিগারেটের আগুন আর মাঝে মধ্যে বিদ্যুৎ চমকানোর আলো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। রফিক উঠে গিয়ে কোনো মতে টেবিলে থাকা হারিকেনটা জ্বালিয়ে আবার চেয়ারে এসে বসল। দেখলাম গল্প শোনার জন্য কেমন যেন অস্থির হয়ে আছে সে। খানিকটা কেশে সে বলল, প্রফেসর, গল্পটা? প্রফেসর সেলিম আরাম কেদারা ছেড়ে উঠে দাঁড়ালেন। জানালার একপাশে দাঁড়িয়ে কিছুক্ষণ বৃষ্টি দেখলেন। এরপর আরাম কেদারায় আধশোয়া অবস্থায় চোখ বন্ধ করে বলতে আরম্ভ করলেন, শৌখিন ভূতের গল্প। প্রফেসর সেলিম বললেন, তোমাদের এখন যে গল্পটা শোনাবো তা আজ থেকে বহু বছর আগের। যদিও গল্পের ছলে বলছি, কিন্তু মনে রেখো, এটা নিছক কাল্পনিক কোনো গল্প নয়, আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি তখন সবেমাত্র ভার্সিটিতে উঠেছি।
ফার্স্ট ইয়ারে প্রথম সেমিস্টারের পর কিছুদিন ছুটি থাকায় গ্রামে চলে আসি। গ্রামে ছুটি কাটানোর মধ্যে সব সময় অন্যরকম একটা মজা খুঁজে পেতাম। তাই প্রতিবার ছুটি পেলে গ্রামে ছুটে যেতাম। সে যাই হোক, তো সেবার যখন ছুটিতে গ্রামে গেলাম তখন বর্ষার মৌসুম ছিল। নদী নালা খাল বিল সব কিছু পানিতে টইটুম্বুর ছিল। আমাদের গ্রামের বাড়ি চাঁদপুরে। ছোটবেলা থেকেই মাছ ধরার বেশ শখ আমার। বুঝতেই পারছো, গ্রামের ছেলে, গ্রামের পরিবেশে এইসব খুব স্বাভাবিক। তবে আমরা বড়শির পরিবর্তে জাল দিয়ে মাছ ধরতাম। বেশ মজাই লাগতো বুঝলে। জাল ফেলা, তারপর টেনে তোলা, আর সেখান থেকে মাছ বের করা, সে এক অন্যরকম অনুভূতি। আমাদের গ্রামের পশ্চিমে দুটো বড় বড় পুকুর রয়েছে। একটির নাম তালপুকুর, আরেকটির নাম সাতপুকুর। এ দুটো পুকুরে সারা বছর পানিতে টইটুম্বুর থাকে। সেখান থেকেই প্রচুর মাছ পাওয়া যেত বলে গ্রামের অনেকেই মাছ ধরতে যেত। তবে কেউ রাতে যেত না। এতটুকু বলে প্রফেসর সেলিম থামতেই রফিক জিজ্ঞেস করলো, কেন যেত না? প্রফেসর বললেন, সেই কথাতেই আসছি। সবাই দিনে গেলেও রাতের বেলা কেউ ওই পুকুর দুটোর গা ঘেঁষতে সাহস পেত না। আমাদের গ্রামে সাতপুকুর আর তালপুকুর নিয়ে বেশ কয়েকটা কাহিনী প্রচলিত ছিল, এখনো আছে। যে সেখানে রাতে যেত সে কোনো না কোনো অতিপ্রাকৃত ঘটনার সম্মুখীন হতো। তা কেমন? আমি প্রশ্ন করলাম। এই ধরো, হঠাৎ করে পানিতে বিশাল ঢেউ সৃষ্টি হওয়া, কিংবা হঠাৎ করে একটা বৃদ্ধ মহিলাকে পুকুরের পানির উপর দিয়ে হেঁটে হেঁটে বিলাপ করতে দেখা। বিস্মিত কণ্ঠে রফিক বলল, পানির উপর দিয়ে হেঁটে হেঁটে বিলাপ করত? লোকমুখে এমন অনেক কাহিনী প্রচলিত ছিল। আমার দাদাও নাকি একবার দেখেছিল ওই বৃদ্ধ মহিলাকে ওইভাবে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে বিলাপ করতে। সে যাই হোক, তারপর শোনো। প্রফেসর সেলিম আবার বলতে শুরু করলেন। ছুটিতে গ্রামে আসার পর বরাবরের মতো মাছ ধরার নেশা চেপে বসল। আগেই বলেছিলাম, তখন বর্ষার মৌসুম ছিল। এই মৌসুমে বেশ ভালো মাছও পাওয়া যেত। রাতে ভালো মাছ পাওয়া যেত বলে একদিন সাথে করে জাফরকে নিয়ে বেরিয়ে পড়লাম মাছ ধরতে। জাফর আমার ছোটবেলার বন্ধু ছিল। দারিদ্রতার কারণে ইন্টারের পরপরই পড়াশোনা ছেড়ে কাজে লেগে পড়ে। আমার মতো তারও মাছ ধরার প্রবল নেশা। তবে সেদিন আমরা জালের পরিবর্তে টেডা নিয়ে বের হলাম। বেশ কয়েকটা সূচালো শিক দিয়ে তৈরি এই বিশেষ ধরনের মাছ ধরার যন্ত্রটিকে আমাদের গ্রামে টেডা বলতো। আমার আর জাফরের হাতে দুটো টেডা আর দুটো টর্চ লাইট। সেদিন চাঁদ উঠেছিল ঠিকই, কিন্তু মেঘের আড়ালে বারবার ঢাকা পড়ে যাওয়ায় চাঁদের আলো খুব বেশিক্ষণ ছিল না। তাই আলো আঁধারির মাঝেই আমরা হেঁটে চললাম পশ্চিম পাশে। বর্ষায় চারপাশ পানিতে পরিপূর্ণ থাকায় ধানক্ষেতগুলোতে যথেষ্ট পরিমাণেও মাছ পাওয়া যেত। কিন্তু সেদিন অসংখ্য ক্ষেত ঘুরে একটা মাছেরও দেখা মিলল না। বিষয়টা যে অতিপ্রাকৃত কিংবা অদ্ভুত কিছু হতে পারে তখনও সেটা মাথায় ছিল না। আরও খানিকটা ঘুরেও যখন মাছের দেখা মিলল না, তখন ধীরে ধীরে আমরা তালপুকুর আর সাতপুকুরের দিকে হাঁটতে লাগলাম। রফিক বলল, আপনাদের ভয় লাগেনি ওদিকে যেতে? প্রফেসর বললেন, আসলে তখন আমি টকবগে এক যুবক, তার উপর ভার্সিটির স্টুডেন্ট ছিলাম। এইসবে খুব একটা বেশি বিশ্বাস করতাম না, কিন্তু জাফর মনে প্রাণে বিশ্বাস করত এইসব। তাই আমি যখন তালপুকুরের দিকে হাঁটা শুরু করলাম তখন সে পেছন থেকে আমাকে টেনে ধরে বলল, ওই দিকে কোথায় যাচ্ছিস? আমি বললাম, তালপুকুরে, ওই দিকটায় অনেক মাছ পাওয়া যাবে। আমার কথা শুনে জাফর খানিকটা হকচকিয়ে গিয়ে বলল, আজ আর মাছ ধরতে হবে না, চল আমরা ফিরে যাই, রাতও কম হয়নি। ভয় পাচ্ছিস নাকি? জাফর কোনো কথা বলল না, নীরব হয়ে আমার দিকে তাকিয়ে রইল। যদিও মুখ ফুটে বলতে পারছে না, কিন্তু মনে মনে বেশ ভয় পাচ্ছিল সে, আর সেটা ওর চোখে মুখে ফুটে উঠেছিল। আমি বললাম, তোর ভয় লাগলে তুই বাড়ি ফিরে যা, আমি একাই মাছ ধরতে যাব। আমার এমন কঠিন কথা শুনে বেচারা জাফর আর না করতে পারেনি, ভয় নিয়েই আমার সাথে হেঁটে চলল। আমরা তালপুকুরে পৌঁছাতেই আকাশের মেঘ কেটে গেল। মেঘের আড়াল থেকে চাঁদ বেরিয়ে এসে তার আলো চারপাশে ভরিয়ে উঠালো। চাঁদের আলোয় তালপুকুর অদ্ভুত সুন্দর লাগছিল। বিশালাকার পুকুরটির কানায় কানায় পানিপূর্ণ। শান্ত পানিতে হালকা কিছু নড়ে উঠলেও টের পাওয়া যাচ্ছিল। বলা বাহুল্য যে আমরা পুকুরে অনেক মাছ দেখতে পাচ্ছিলাম,
মাছের পরিমাণটা তোমাদের ঠিক বোঝাতে পারবো না, কিন্তু অত মাছ আমি জীবনে কখনোই দেখিনি। আমরা ট্যাডা দিয়ে একের পর এক মাছ শিকার করতে লাগলাম। ততক্ষণে জাফরের মনেও ভয়টা পুরোপুরি উধাও হয়ে গিয়েছিল। আমরা প্রায় ঘন্টাখানেক মাছ ধরলাম। চাঁদের আলোয় মাছ চিনতে পারছিলাম না, কিন্তু সাইজ ছিল বড় বড়। সংখ্যায় অনেক বেশি হওয়ায় সাথে করে নিয়ে আসা সম্ভব ছিল না। তাই আমরা পুকুরে থাকা একটা পুরনো জাল তুলে সেটাই মাছগুলো রেখে জাল শুদ্ধ পানিতেই রেখে দিলাম। পরিকল্পনা ছিল পরদিন এসে মাছগুলো নিয়ে যাওয়ার। আমরা সবেমাত্র মাছ পানিতে রেখে উপরে এসে দাঁড়িয়েছি। এমন সময় মৃদু স্বরে একটা শব্দ কানে ভেসে এলো। মনে হলো কেউ যেন গুনগুনিয়ে গান গাইছে। কিছু বুঝতে না পেরে আমি আর জাফর চারপাশে তাকালাম, কিন্তু আমরা কাউকেই দেখতে পেলাম না। তখন কিছুটা বাতাস ছিল, হয়তো বাতাসের শব্দ ছিল ভেবে আমরা আবার হাঁটতে লাগলাম। মাছ নিয়ে আলোচনা করতে করতে তাল পুকুর থেকে অনেকটা দূরে সরে এসেছি। এমন সময় এক মহিলার বিকট আত্মচিৎকার ভেসে এলো। চিৎকারটা তালপুকুরের ওই দিক থেকেই আসছে। আমি ঘুরে পা বাড়িয়েছি। এমন সময় জাফর খপ করে আমার হাত ধরে ভয়ার্ত কণ্ঠে বলল, ওদিকে যাস নে, চল দ্রুত এখান থেকে চলে যাই। জাফরের কথায় কান্না দিয়ে আমি হাত ছাড়িয়ে প্রায় ছুটতে শুরু করলাম সেদিকে। এদিকে জাফর একা ফিরে যাওয়ার সাহসও পাচ্ছিল না, তাই সেও আমার পেছন পেছন আসতে লাগলো। আমি যেহেতু ভূতে বিশ্বাসী ছিলাম না, তাই তখনও আমার মাথায় অদ্ভুত কোনো চিন্তা আসেনি। তালপুকুর পৌঁছে এদিক ওদিক মহিলাটাকে খুঁজতে লাগলাম। চাঁদের আলোয় পুকুর আর তার আশেপাশে সব কিছু স্পষ্ট দেখা গেলেও কোথাও কোনো মহিলার চিহ্ন দেখতে পেলাম না। হঠাৎ রফিক আমার কাঁধে হাত রেখে ফিসফিস করে বলল, ওই শোন, আবার সেই। আমি চুপ করে শুনলাম। তালপুকুরের পাশে, অর্থাৎ সাতপুকুরের ওদিকটা থেকে একটা মহিলার কণ্ঠস্বর ভেসে আসছে, ঠিক যেন প্রথমবারের মতো কেউ গুনগুন করে গান গাইছে। আমি আর জাফর আস্তে আস্তে সাতপুকুরের দিকে এগোতে লাগলাম। জাফর হাতের টেডাটা ফলার মতো সামনের দিকে ধরে রেখেছে। সে দরদর করে ঘামছিল। হাঁটতে হাঁটতে আরও বার দুয়েক বলেছিল ফিরে যেতে, কিন্তু আমার অদম্য কৌতূহল তার কথা মানতে চাইছিল না। গুটি গুটি পায়ে সাতপুকুরে পৌঁছে যে দৃশ্য দেখলাম তা আমি কখনোই ভুলতে পারবো না। দেখলাম একটা মাঝবয়সী মহিলা পানির ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে আর গুনগুন করে গান গাইছে। চোখের সামনে এরকম একটা দৃশ্য দেখেও আমি বিশ্বাস করতে পারছিলাম না। মহিলাটির গায়ে ছিল ধপধপে সাদা শাড়ি। তার খোলা চুলগুলো এতই বড় ছিল যে তা পানি ছুঁয়েছিল। আমরা দুজনে বিস্মিত চোখে তাকিয়ে রইলাম। হঠাৎ করেই মহিলাটি বিলাপ করা শুরু করে দিল। সে কি করুণ সুরের বিলাপ, অমন বিশ্রী বিলাপ আমি আর কখনো শুনিনি, আর শুনতেও চাই না। মহিলা যেদিকে ফিরেছিল আমি আর জাফর ঠিক তার উল্টো দিকে পুকুর পাড়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে মহিলা ঘুরতেই দেখলাম তার গা ভর্তি সোনার গয়না। চাঁদের আলোয় গয়নাগুলো ঝকঝক করছিল। হঠাৎ করেই মহিলাটির চোখে চোখ পড়ে যায় আমার। সাথে সাথে বিলাপ থেমে গিয়ে কঠিন মুখ হয়ে উঠে মহিলার। ধক করে উঠে আমার বুক। কি করব সেই জ্ঞানটুকুও হারিয়ে ফেলেছিলাম। মহিলা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে এলো। জাফর মূর্তির মতো দাঁড়িয়েছিল। বেচারা এমনিতেও ভয় পেত, তার উপর সচক্ষে এমন ব্যাপার দেখে ভয়ে আর বিস্ময়ে পাথরের মূর্তির মতো হয়ে গিয়েছিল। মহিলাটি এসেই জাফরের গলা চেপে ধরল। চিৎকার দিতে গিয়েও ওর মুখ থেকে খসখস শব্দ ছাড়া আর কিছুই বেরুলো না। মহিলাটি এক হাতে গলা চেপে অন্য হাতে জাফরের গলায় থাকা স্বর্ণের চেইন খুলে নিল। এরপর জাফরকে শূন্যে ছুঁড়ে ফেলে আমার দিকে এগিয়ে এলো। আমি হতভম্ব হয়ে চেয়েছিলাম। আমার ঠিকঠাক জ্ঞানও ছিল না। মহিলাটি এসেই আমার হাত চেপে ধরল। আমার ডান হাতে দুটো স্বর্ণের আংটি ছিল। আংটি দুটো খুলে নিয়ে নিজের আঙুলে লাগিয়ে নিল। এরপর জাফরের চেনটা গলায় লাগিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে পানির ওপর দিয়ে হাঁটতে লাগলো। খানিকটা দূরেই অজ্ঞান হয়ে জাফর পড়েছিল।
তাকে কোনো মতে কাঁধে তুলে গ্রামের দিকে প্রাণপণে দৌড়াতে লাগলাম। দৌড়ানোর সময় পেছন থেকে মৃদু পায়েলের শব্দ ভেসে আসছিল। মনে হচ্ছিল যেন আমার পেছন পেছনই মহিলাটি আসছে, আর তার পায়ে থাকা পায়েলের শব্দটাই আমি শুনতে পাচ্ছিলাম। কোনো মতে গ্রামে পৌঁছেই জাফরকে নামিয়ে চিৎকার দিয়ে আমি অজ্ঞান হয়ে যাই। যখন চোখ খুললাম তখন দিনের আলোয় চারপাশ ফকফক করছে। বাইরে প্রচুর মানুষের শোরগোল শোনা যাচ্ছিল। একজনের কাছে জানতে পারলাম রাতে আমার চিৎকার শুনে গ্রামের মানুষ নিয়ে ছুটে এসে সে আমাকে আর জাফরকে অজ্ঞান অবস্থায় বাড়ি নিয়ে আসে। রাতে যে আমরা তালপুকুরে গিয়েছিলাম তা ততক্ষণে সবাই জেনে গিয়েছিল, আর তাই কি হয়েছে তা জানার জন্য মানুষজন ভিড় করেছিল। এতক্ষণ আমি আর রফিক এতটা তন্ময় হয়ে গল্প শুনছিলাম, কখন যে বিদ্যুৎ এসেছে তা খেয়ালই করিনি। বৃষ্টিও থেমে গেছে, বিদ্যুৎও তেমন খুব বেশি চমকাচ্ছে না। প্রফেসর গল্প শেষ করতেই রফিক বলল, অদ্ভুত তো মশাই, আপনাদের স্বর্ণের চেইন আর আংটি নিয়ে গেল, কিন্তু আপনাদের কোনো ক্ষতি করলো না। এমন ভূতের কথা এর আগে কখনোই শুনিনি। প্রফেসর সেলিম হেসে বললেন, এবার নিশ্চয়ই বুঝেছ কেন আমি শৌখিন ভূত বললাম। অবশ্য অমন শৌখিন ভূত দেখার ভাগ্য কারও হয়নি। অমন গয়নাগাটি পরার শখই বা কয়টা ভূতেরই থাকে। আমি বললাম, ইয়ে মানে মাছগুলোর কি হলো, আনতে গিয়েছিলেন? প্রফেসর সেলিম বললেন, আমরা যাইনি ঠিকই, কিন্তু পরদিন গ্রামের কয়েকজন গিয়েছিল মাছগুলো আনতে। অবাক করা বিষয় হচ্ছে, ওনারা জালের মধ্যে মাছের পরিবর্তে 3টে মরা কাক দেখতে পেয়েছিল। মাছের পরিবর্তে মরা কাক? ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগলেও তা প্রকাশ করলাম না। কিন্তু রফিক সেটা লুকিয়ে রাখতে পারল না, কারণ বিস্ময়ে ততক্ষণে ওর চোয়াল ঝুলে পড়েছে।